হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ। অমরনাথ হলো একটি আধ্যাত্মিক ভ্রমণ কাহিনী। এখানে আধ্যাত্মিক অনুভব, দর্শন এর পাশাপাশি সেখানে যাওয়ার যে যাত্রাপথ বা তার প্রাকৃতিক সৌন্দর্য, সিস্টার নিবেদিতার নিজস্ব অভিজ্ঞতা এবং স্বামী বিবেকানন্দের যাত্রা এবং অন্যান্য সহযাত্রীদের ওপর স্বামী বিবেকানন্দের কী প্রভাব পড়েছিল এবং এছাড়াও ভারতীয় ধর্মীয় সংস্কৃতির যে গভীর শ্রদ্ধা, ধর্মীয় সংস্কৃতির প্রতি সিস্টার নিবেদিতার যে গভীর শ্রদ্ধা, তাও আমরা এখানে দেখতে পাবো। আশা করি সিস্টার নিবেদিতার নাম তোমরা সকলেই শুনেছ, হয়তো তার সম্পর্কে সামান্য কিছু জানাও আছে। তাও টেক্সটটি পড়ার আগে আমরা সামান্য কিছু তথ্য তার সম্পর্কে জেনে নেব। সিস্টার নিবেদিতা, বাংলায় যাকে আমরা ভগিনী নিবেদিতা নামে জানি, তার আসল নাম বা পুরো নাম হলো মার্গারেট এলিজাবেথ নোবেল। জন্ম 28 অক্টোবর 1867 সাল আর মৃত্যু 13 অক্টোবর 1911 সালে। জন্মস্থান ইংল্যান্ডে হলেও শৈশব থেকে তিনি তার জীবনের অনেকটা অংশই আয়ারল্যান্ডে কাটিয়েছিলেন, তাই তার ন্যাশনালিটি আইরিশ। তিনি ছিলেন একজন টিচার অর্থাৎ শিক্ষিকা, একজন লেখিকা এবং একজন সমাজ সেবিকা। আমরা সকলেই জানি যে ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। স্বামী বিবেকানন্দের সাথে তার দেখা হয় 1895 সালে লন্ডনে এবং ঠিক তারপরেই 1898 সালেই কিন্তু ভগিনী নিবেদিতা কলকাতায় চলে আসছেন, অর্থাৎ ভারতবর্ষে চলে আসছেন। এবং এই সময় কিন্তু তিনি স্বামী বিবেকানন্দের কাছে এসে তার শিষ্যত্ব গ্রহণ করছেন এবং তার শিষ্যা হয়ে উঠছেন। 1898 সালেই বিবেকানন্দই কিন্তু প্রথম নিবেদিতাকে, মানে সিস্টার নিবেদিতাকে নিবেদিতা নামটি দেন। তার মানে এবারেই আমরা দেখতে পাই যে আমাদের মার্গারেট এলিজাবেথ নোবেল সিস্টার নিবেদিতা হয়ে উঠছেন। আসলে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে নিবেদিতা কথার অর্থ কী, যে নিজের জীবন ভগবানের প্রতি বা সমাজের প্রতি মানুষের ভালো বা সেবা করার জন্য নিবেদিত করেছেন, তাকেই আমরা নিবেদিতা বলি। তাই স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নিবেদিতা নামটি দিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি 1898 সালেই সিস্টার নিবেদিতা উত্তর কলকাতায় বাগবাজারের কাছে একটি মেয়েদের স্কুল স্থাপন করেন। এমনকি রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার কাজের সাথেও কিন্তু আমাদের সিস্টার নিবেদিতা যুক্ত ছিলেন। সিস্টার নিবেদিতা অনেক বই এবং প্রবন্ধ লিখে গিয়েছিলেন। তার মধ্যে এখানে আমি কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম মেনশন করেছি, যেমন কালী দ্য মাদার, ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দ। এখানে এই কটি মাত্র বই আমি উল্লেখ করেছি, কিন্তু এছাড়াও প্রচুর বই এবং প্রবন্ধ তিনি কিন্তু লিখে গিয়েছেন। অমরনাথ প্রথম যে বইটিতে প্রকাশিত হয় তার নাম হলো দ্য মাস্টার অ্যাজ আই স হিম। মাস্টার মানে অবশ্যই নিবেদিতা স্বামী বিবেকানন্দকেই নিজের গুরু মানতেন, তো মাস্টার মানে স্বামী বিবেকানন্দ। এবং তিনি স্বামী বিবেকানন্দকে যেভাবে অবজার্ভ করেছিলেন তার সমস্ত লেখাপত্র তিনি এই বইতে লিখে গিয়েছেন। এবং এখানেই কিন্তু আমরা আমাদের এই টেক্সট অর্থাৎ অমরনাথের কথা জানতে পারি, যেখানে আমরা স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রা সম্পর্কে জানতে পারবো। আর এই বইটি দ্য মাস্টার অ্যাজ আই স হিম প্রথম পাবলিশ হয় 1910 সালে। এই টেক্সটটিকে অর্থাৎ অমরনাথকে আমরা একটি স্পিরিচুয়াল ট্রাভেলগ বলতে পারি। স্পিরিচুয়াল ট্রাভেলগ মানে আধ্যাত্মিক ভ্রমণ কাহিনী। এছাড়াও আমরা কি বলতে পারি, রিফ্লেকটিভ ন্যারেটিভ এসে। রিফ্লেকটিভ মানে প্রতিফলনমূলক আর ন্যারেটিভ মানে বর্ণনামূলক, অর্থাৎ এটি একটি প্রতিফলনমূলক বা বর্ণনামূলক গদ্য হিসেবেও আমরা গণ্য করতে পারি। কিন্তু মূলত যদি আমরা এই অমরনাথ টেক্সটকে যদি কোনো টাইপে ফেলি, তাহলে সেটি হবে স্পিরিচুয়াল ট্রাভেলগ অর্থাৎ আধ্যাত্মিক ভ্রমণ কাহিনী। 1898 সালে স্বামী বিবেকানন্দ হিমালয়ে ভ্রমণে গিয়েছিলেন।
আর সেখানেই কাশ্মীরে যখন তিনি ছিলেন, কাশ্মীরে থাকাকালীন তিনি অমরনাথ যাত্রার সিদ্ধান্ত নেন এবং সেই অমরনাথ যাত্রার কাহিনী আমরা এই টেক্সটে, এই ট্রাভেলগে দেখতে পাবো। আর এই যাত্রায় তার কম্প্যানিয়ন্স, অর্থাৎ এই যাত্রার সঙ্গীরা কারা ছিলেন? অবশ্যই সিস্টার নিবেদিতা, এছাড়াও ছিলেন স্বামী সদানন্দ, আর অনেক ভক্তেরা আমাদের স্বামী বিবেকানন্দের যাত্রার সঙ্গী হয়েছিলেন। দিস ট্রাভেলগ, অর্থাৎ এই ভ্রমণ কাহিনীতে আমরা দেখতে পাবো যে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাথে অমরনাথের তীর্থযাত্রায় যাচ্ছেন এবং পুরো যাত্রার বর্ণনা, তার সাথে সাথে তার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এবং ভারতীয় মানুষের বিশ্বাস, দর্শন এবং সংস্কৃতি আমরা এই টেক্সটে দেখতে পাবো। তো চলো শুরু করা যাক আমাদের টেক্সট। অমরনাথ। অমরনাথ. It was in the course of an open-air meal in the Mughal gardens at Achabal that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims. আচাবল বা আছাবল বা আজিবল বিভিন্ন নামে তাকে ডাকা হয়, আমরা এখানে আচাবলই বলছি। তো এই আছাবলের জায়গাটি কোথায় অবস্থিত? কাশ্মীরে। আর এই আছাবলেই মোগুল গার্ডেন্স মানে মোগুল উদ্যান বা মোগল উদ্যান নামে একটা স্পট রয়েছে। এইখানে যে ছবি দুটি আমি দিয়েছি এটি মোগল গার্ডেনের বা মোগল উদ্যানের। তো এই আছাবলে মোগল উদ্যানে ওপেন এয়ার মিল অর্থাৎ খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করার সময় স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ হঠাৎ করেই ঘোষণা করলেন যে তিনি অমরনাথ যাত্রায় যাবেন এবং তার সাথে কারা যাবেন? পিলগ্রিমস। পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। তার মানে আছাবলের কাছে মোগল গার্ডেনে যখন ওপেন এয়ার মিল মানে সকলে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করছে, তখনই স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন যে তিনি অন্যান্য পিলগ্রিমসদের সাথে, অন্যান্য তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাত্রায় যাবেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং সঙ্গে তিনি তার কন্যাকে, ডটার মানে কন্যা বা মেয়েকে নিয়ে যাবেন। এখানে মেয়ে বলতে কার কথা বলা হচ্ছে? সিস্টার নিবেদিতার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ, আমরা জানি যে ভগিনী নিবেদিতাকে খুব কাছের বলে মনে করতেন, অর্থাৎ নিজের মেয়ের মতো বলে মনে করতেন। তো এখানে ডটার বলতে আমাদের সিস্টার নিবেদিতার কথা বলা হচ্ছে। তো স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রায় যাবেন, তার সঙ্গে থাকবে বাকি তীর্থযাত্রীরা এবং তার নিজের কন্যা। Within our little party there was too much feeling of delighted congratulations. আমাদের এই ছোট দলটার মধ্যে সকলেই এই ঘোষণাতে, যে অমরনাথ যাত্রার ঘোষণাতে অত্যাধিক ডিলাইটেড মানে খুশি হয়ে গেলেন এবং সবাই কংগ্র্যাচুলেশনস অর্থাৎ অভিবাদন জানাতে লাগলেন। For any obstacles to be put in the way of the fortunate member. ফরচুনেট মেম্বার কথাটার অর্থ হলো সৌভাগ্যবান সদস্য। কার কথা বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে। স্বামী বিবেকানন্দ এই যে অমরনাথ যাত্রায় যাবেন তার পথে যেন কোনো বাধা না আসে, কোনো অবস্টাকেল না আসে, তাই জন্যই সবাই আর কি প্রে করতে লাগলেন, সবাই আশা করলেন। অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। এইডেড কথাটার মানে হচ্ছে সাহায্য করা। তাহলে এই যে যাত্রাটায় আমাদের স্বামী বিবেকানন্দ যাবেন, সেখানে কে সাহায্য করবেন? স্টেট অফিসার। স্টেট অফিসার আমরা বলতে পারি যে রাজ্য সরকারের কোনো সরকারি কর্মচারীর কথা বলা হচ্ছে, তিনি নিজে সহায়তা করবেন। ইনচার্জ অফ দ্য জার্নি প্রেপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। আর যখন সবাই সম্মতি দিচ্ছে, এই সরকারি কর্মচারী, এই স্টেট অফিসার যখন দায়িত্ব নিচ্ছেন এই যাত্রার, তখন তার সাহায্যের ফলে এই যে ইউনিক এক্সপিরিয়েন্স, এই অভিনব অভিজ্ঞতা কিন্তু আর আয়োজন কিন্তু খুব দ্রুত চলতে লাগলো। তার মানে স্টেট অফিসার যেহেতু সাহায্য করছেন, তাই জন্য স্বামী বিবেকানন্দের যে অমরনাথ যাত্রার যে প্রস্তুতি, প্রেপারেশনস, তা কিন্তু জোর কদমে চলতে লাগলো। Kashmir seemed in those weeks to be full of pilgrims.
কাশ্মীর গিয়ে ওই সপ্তাহগুলোতে দেখে মনে হচ্ছিল পুরো মানুষে ভিড়ে ভরে রয়েছে। আর ভিড়টা কাদের? পিলগ্রিমসদের, তীর্থযাত্রীদের। মানে যেসব তীর্থযাত্রীরা ওই সময় অমরনাথ যাত্রায় যাবেন তারা সবাই কাশ্মীরে জড়ো হয়েছেন। তাই জন্য কাশ্মীর যেন মানুষের ভিড়ে ভরে রয়েছে, তীর্থযাত্রীদের ভিড়ে ভরে রয়েছে। উই লেফট আছাবল। আমরা সবাই আছাবল ছেড়ে দিলাম, মানে আছাবলে যেখানে ওনারা প্রথম অ্যানাউন্স করলেন যে অমরনাথ যাত্রায় যাবেন, সেখান থেকে তারা এবার বেরিয়ে আসছেন। এসে কোথায় যাচ্ছেন? রিটার্নড টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ। তারা তাদের নৌকাগুলিতে ফিরে আসছে, যে ইসলামাবাদে তাদের নৌকাগুলি রাখা আছে সেখানে ফিরে আসছেন। আমরা দেখেছি কাশ্মীর এরকম কিছু নৌকা থাকে যার মধ্যে ঘর বা থাকার ব্যবস্থা করা থাকে। তো সেই বোটগুলির কথা এখানে বলা হচ্ছে। তো স্বামী বিবেকানন্দ, নিবেদিতা এরা আছাবল থেকে ছেড়ে এবার ইসলামাবাদে আসছেন এবং যেখানে তাদের বোটে তারা থাকছেন ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, মানে অমরনাথ যাত্রার যে প্রস্তুতি, ফাইনাল চূড়ান্ত প্রস্তুতি তা করার জন্যই কিন্তু তারা ইসলামাবাদে ফিরে আসছেন। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট। এবং সর্বত্রই যেদিকে আমরা তাকাচ্ছি সেখানেই তীর্থযাত্রীদের মিছিল দেখতে পাচ্ছি, মানে ভিড়, তীর্থযাত্রীদের ভিড় দেখতে পাচ্ছি। ইট ওয়াজ অল কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক। যদিও এত লোক ভিড় করে রয়েছে, এত লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি, তাও কিন্তু সবকিছু বেশ কোয়াইট, নিস্তব্ধ, মানে চুপচাপভাবে হচ্ছে। অর্ডারলি মানে সুশৃঙ্খলভাবে হচ্ছে, এবং পিকচারেস্ক সবকিছু যেন ছবির মতো দেখতে লাগছে। এত লোকের ভিড় হওয়া সত্ত্বেও সেখানে সবাই সুশৃঙ্খলভাবে চুপচাপ নিজেদের কাজ করছেন, এবং এই সব ছবিটাই যেন, এই পুরো পিকচারটাই যেন ছবির মতোই দেখতে লাগছে। 2 or 3 thousand পিপল উড এনক্যাম্প ইন আ ফিল্ড। তো 2 থেকে 3 হাজার লোককে আমরা দেখতে পাচ্ছি যারা একটি মাঠে ছাউনি ফেলে থাকছে। এনক্যাম্প মানে আমরা বলতে পারি ছাউনি বা তাঁবু টেনে থাকা, মানে তাঁবু টানিয়ে থাকা। অ্যান্ড লিভ ইট বিফোর ডন। এবং সূর্যোদয়ের আগেই তারা কিন্তু সেখান থেকে চলে যাচ্ছে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন। এবং তারা যখন ওই স্থান ছেড়ে চলে যাচ্ছে, তো সেখানে কিন্তু তাদের কোনো ট্রেস, মানে তাদের কোনো চিহ্নই আর থাকছে না। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স। শুধুমাত্র কি দেখা যাচ্ছে? তাদের যে রান্নার যে আগুনের ছাই সেই মাত্র পড়ে থাকছে। তার মানে এক একটা বড় মাঠে অনেক লোক, 2 থেকে 3 হাজার লোক জমায়েত করছে, এবং সূর্যোদয়ের আগেই তারা কিন্তু তাদের তাঁবু বা তাদের জিনিসপত্র গুটিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। পরের দিন সকালে বোঝাই যাবে না যে আগের দিন রাতে এত লোকে এখানে এই মাঠে ছিল। কিন্তু শুধুমাত্র কি থেকে আমরা বুঝতে পারি? সবাই যে যেখানে যেখানে বসেছিল তারা রান্না বান্না করেছিলেন, তাদের সেই রান্নার আগুনের ছাইটুকু শুধুমাত্র পড়ে থাকছে। তাতেই আমরা বুঝতে পারবো যে ওখানে লোকজন ছিল হয়তো, এছাড়া অন্য কোনো চিহ্ন নেই। দে ক্যারিড আ বাজার উইথ দেম। তারা তাদের সাথে যেন একটি বাজার নিয়ে চলে। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, হল্টিং প্লেস মানে হল্ট মানে থামা, তার মানে যেখানে যেখানে লোকে যাত্রাপথে থামে সেই যাত্রাপথে থামার জায়গাটা, বিরতির জায়গাকে বলা হচ্ছে। এবং যেখানে যেখানে থামে তারা কি করেন? পিচিং টেন্টস, পিচিং মানে তাঁবু টানানো। অ্যান্ড ওপেনিং শপস, এবং তারা দোকানপাট ওখানে খোলেন। কেন? কারণ এখানে বলা হয়েছে যে দে ক্যারিড দ্য বাজার উইথ দেম, তারা তাদের সাথেই বাজার নিয়ে চলেন। অ্যান্ড টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। এবং এই সমস্ত কাজই কিন্তু অবিশ্বাস্য রকম দ্রুততার সাথে হয়। তার মানে এখানে কি বলছে? যে এই লোকেরাই, তীর্থযাত্রীরা, তারা নিজেদের সাথেই বাজার নিয়ে চলেন, এবং যেখানে যেখানে তারা যাত্রাপথে থামেন সেখানে সেখানেই কিন্তু তারা তাঁবু টানান, দোকানপাট খোলেন, এবং এই পুরো কাজটা কিন্তু খুব দ্রুততার সাথে হয়। আবার আমরা জানি পরের দিন সকালে যখন চলে যাবেন তখন কিন্তু কোনো ট্রেসই আমরা পাবো না এদের। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ। অর্গানাইজেশন মানে এই সংগঠনের কথা বলছে, এই যে দোকানপাট যারা এই বাজারটা ক্যারি করছেন তাদের কথা বলা হচ্ছে। ইনস্টিংটিভ মানে তারা খুব দ্রুততার সাথে কাজ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সবাই তারা সম্মিলিতভাবে এই কাজগুলি করছে, এবং তাই জন্যই হয়তো খুব দ্রুততার সাথে কাজগুলি হয়ে যাচ্ছে। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প।
And here one could buy dried fruits, milk, ডালস অ্যান্ড রাইস। তো আমরা দেখতে পাচ্ছি এই ছবিটির মতো খানিকটা, দুদিক থেকে টেন্ট বা ছাউনি পাতা হয়েছে এবং মাঝে ব্রড স্ট্রিট মানে বড় চওড়া রাস্তা চলে গেছে, এবং সেই রাস্তাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পের লোকেরা মানে যারা দোকানপাট করবে তারা সেই জিনিসপত্র নিয়ে বসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি জিনিস তারা বিক্রি করছেন, ড্রাইড ফ্রুটস, মিল্ক অ্যান্ড ডাল অ্যান্ড রাইস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অমরনাথ যাত্রার পথে এই যে বাজার নিয়ে যারা বসেন তারা মূলত কি খাবার দাবার বিক্রি করেন, ড্রাইড ফ্রুটস, মিল্ক অ্যান্ড ডাল অ্যান্ড রাইস, ভাত ডাল। The tent of the Tehsildar with that of one of the Swami on one side and my own on the other. তহসিলদারের যে তাঁবুটি ছিল, তহসিলদার মানে কি, যারা ট্যাক্স কালেক্ট করেন বা খাজনা আদায় করেন তাদের কথা বলা হচ্ছে। তো একজন তহসিলদার ছিলেন, তার তাঁবুটির এক পাশে ছিল স্বামীজি এবং অন্য পাশে ছিল আমাদের সিস্টার নিবেদিতার তাঁবু। খানিকটা এরকম, মাঝে যদি তহসিলদারের তাঁবু হয় তাহলে এক পাশে ছিল স্বামীজির তাঁবু, আরেক পাশে ছিল সিস্টার নিবেদিতার তাঁবু। এবং এই তহসিলদারের তাঁবুটি যেখানে রাখা হতো সেখানে একটা সুবিধা ছিল কি, ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। অর্থাৎ আমাদের তহসিলদারের তাঁবুটি যেখানে ছিল তার ঠিক কাছেই একটি সন্ধেবেলায় যে আগুন জ্বালানো হতো, কারণ শীতের সময় শীতের জায়গা, সন্ধেবেলায় আগুন জ্বালানো হতো, সেই আগুন জ্বালানোর যে জায়গাটি তার পাশেই তহসিলদারের তাঁবুটি রাখা ছিল। তো তাকেই বলা হচ্ছে অ্যাডভান্টেজিয়াস স্পট। অ্যাডভান্টেজিয়াস মানে কি, যেটা সুযোগ সুবিধা আছে যে স্থানের। তো আমাদের তহসিলদার অবভিয়াসলি শীতের দেশে আগুনের পাশেই জায়গা পাওয়াটা বেশ সুবিধাজনক বলেই মনে হবে। তো আমাদের তহসিলদারের টেন্টটা কিন্তু ওরকম ইভিনিং ফায়ারের পাশেই ছিল। এবং এখানেই অ্যান্ড দাস হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার। সোশ্যাল সেন্টার মানে সামাজিক কেন্দ্র। তাহলে এই জন্যই এইভাবেই আমরা দেখতে পাচ্ছি স্বামীজির সান্নিধ্যে, মানে আমাদের তহসিলদারের পাশের টেন্টটাই যেহেতু স্বামীজির, তাই জন্য স্বামীজির সান্নিধ্যে ওই জায়গাটি কিন্তু সম্পূর্ণভাবে একটি সামাজিক কেন্দ্রতে পরিণত হয়েছিল। There were hundreds of monks of all the orders with their Gerua tents, some no larger than good-sized umbrella. বলছেন ওখানে অনেক যাত্রীরা ছিলেন, সেই যাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের কিন্তু সাধুরা ছিলেন। মানে অল অর্ডার্স মানে বিভিন্ন সম্প্রদায় থেকে আসা অনেক অনেক শত শত সাধুরা ছিলেন, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু গেরুয়া রঙের তাঁবুতে থাকতেন। যেই তাঁবুগুলোর কয়েকটি আবার আকারে এতটাই ছোট যেন মনে হচ্ছে একটা বড় ছাতার মতন, ছাতার সাইজের একটি তাঁবুতে রয়েছেন, এরকম কিছু সাধুও দেখা যায়। And amongst these the Swami's influence appeared to be magnetic. এবং এই সব সাধুদের মধ্যে কিন্তু আমাদের স্বামীজির মানে স্বামী বিবেকানন্দের ইনফ্লুয়েন্স মানে প্রভাব কিন্তু প্রবল। কেমন, ম্যাগনেটিক, চুম্বকীয়, মানে চুম্বকের মতো, চুম্বক যেমন আকর্ষণ করেন তেমনি স্বামীজির প্রভাবে এই স্বামীজির প্রতি কিন্তু এই সাধুরা সন্ন্যাসীরাও তারাও প্রচণ্ড আকৃষ্ট হন। তার মানে স্বামীজির প্রভাব কিন্তু তার আশেপাশের যে সাধু সন্ন্যাসীদের ওপর প্রবল। The more learned of them swarmed about him at every halting place, filling his tent and remaining absorbed in conversation throughout the hours of daylight. তো তাদের মধ্যে কিন্তু অপেক্ষাকৃত অনেকেই লার্নেড মানে বিদ্বান ছিলেন, এবং তারা প্রত্যেকটি হল্টিং প্লেস আমরা আগেই জেনেছি যাত্রাস্থলে, যেখানে যেখানে যাত্রাপথে তারা থামেন এবং তাঁবু টাবু টানিয়ে থাকা হয়, সেখানে কিন্তু তারা সবাই স্বামীজির সাথে দেখা করতে চলে আসতেন। এবং ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু, স্বামীজির তাঁবু পুরো ভরে যেত এইসব সাধু সন্ন্যাসীদের ভিড়ে। এবং রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন,
থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট। এবং এই সাধুরা যখন স্বামীজির সাথে দেখা করতে আসতেন তার তাঁবুতে, তারা সমস্ত সময় কিন্তু, পুরোটা সময় কিন্তু কথাবার্তায় মগ্ন থাকতেন। কনভারসেশন মানে বার্তালাপ বা কথাবার্তা। তারা সব সময় কথাবার্তায় মত্ত থাকতেন যতক্ষণ পর্যন্ত দিনের আলো রয়েছে, মানে অনেকটা সময়, সারাটা দিন ধরে তারা কথাবার্তা বলেই চলেছেন। The talk on their side, he told, as afterwards had been all of Shiva. অ্যাজ হি টোল্ড আফটারওয়ার্ডস, অর্থাৎ স্বামীজি পরে সিস্টার নিবেদিতা বা তার বাকি শিষ্যদের সাথে যখন আলোচনার বিষয়টি সম্পর্কে বলতেন, তখন জানা গিয়েছিল যে তার টক, মানে এই যে সাধুদের সাথে যে স্বামীজির কথাবার্তা হয়, এই কথাটি সমস্ত বিষয় সবসময় কিন্তু শিব বিষয়ক ছিল, মানে শিব ঠাকুরের কথা বলা হচ্ছে, শিব বিষয়ক কথাবার্তাই তারা আলোচনা করতেন। And they had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them. আর মাঝে মধ্যে যখন স্বামী বিবেকানন্দ জোর করেই প্রায় তাদের অন্য বাইরের জগতের প্রতি আকর্ষণ করতেন, মানে বাইরের জগৎ সম্পর্কে কথাবার্তা বলতে চাইতেন, তখন তারা কিন্তু তা স্বামীজির সাথে গভীর প্রতিবাদ করেই উঠতেন আর কি। রেমনস্ট্রেট মানে প্রতিবাদ করা, মানে খানিকটা তর্কেই যুক্ত হয়ে যেতেন। তার মানে এই যে ওয়ার্ল্ড অ্যাবাউট দেম যে টপিকটার কথা বলছে, তার মানে কি, বাইরের জগৎ সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনে, এই যে সাধু বা সন্ন্যাসীরা তারা শিবের সম্পর্কে কথা বলতে চাইছে, মানে তারা আধ্যাত্মিক বিষয় সম্পর্কে কথা বলতে চাইছে। কিন্তু যখন স্বামীজি তাদের জগৎ সম্পর্কে, মানে এই পৃথিবীর সমস্যার সম্পর্কে কথা বলতে বলছেন, তখন কিন্তু এই বিষয়টা তারা রেমনস্ট্রেট করছেন, তারা পছন্দ করছেন না এই সাধু বা সন্ন্যাসীরা। এখানে আমরা কিছু টপিক সম্পর্কে দেখতে পারবো। এই যে স্বামীজি বললেন যে এই জগতের, এই পৃথিবীর সমস্যার সম্পর্কে বিভিন্ন কথা বলতেন, তো কি ধরনের সমস্যা, কি ধরনের টপিকে তিনি কথা বলতে চাইতেন, সেগুলো আমরা এখানে দেখব। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, দে বলতে ওই সাধু বা সন্ন্যাসীদের কথা বলছে, তাদের মতে বিদেশিরাও তো মানুষ। হঠাৎ এই প্রসঙ্গ আসছে কেন? মনে রাখতে হবে সময়টা কিন্তু সেই সময়ের যখন ইংরেজরা তখনও ভারতবর্ষে রয়েছে। আর আমরা জানি, যদি আমরা ইতিহাস দেখে থাকি, যে সেই সময় ভারতের পরিস্থিতি কীরকম। স্বদেশীরা আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, বিদেশিদের অত্যাচার থেকে আমাদের দেশকে মুক্ত করার চেষ্টা করছেন। তো এই রকম পরিস্থিতি তখন চলছিলেন আর কি, সময়, তাদের সময় এরকম সমস্যা দেখা যাচ্ছিল। তো ফরেনার্স বলতে অবশ্যই আমরা বুঝতে পারছি ইংরেজদের কথা বলা হচ্ছে, কিন্তু এই সাধুদের মতে বলছে যে এই বিদেশিরাও তো মানুষ। ওয়াই মেক সাচ এ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ? তাহলে স্বদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য করা হবে কেন? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. আবার তাদের মধ্যে অনেকে মুসলিম ধর্মের প্রতি স্বামীজির যে প্রেম, যে সহানুভূতি, তাও বুঝতে পারতেন না, যে কেন স্বামীজি ইসলাম ধর্মের লোকেদের প্রতি এত প্রেম এবং সহানুভূতি দেখাচ্ছেন। The same otherworldliness that made স্বদেশ and বিদেশ indistinguishable. আদারওয়ার্ল্ডলিনেস মানে অন্য জগৎ, অর্থাৎ পরলোকের কথা বলা হচ্ছে। আর ইনডিস্টিংগুইশেবল মানে ভেদাভেদ না করতে পারা। তো দ্য সেম otherworldliness that made স্বদেশ and বিদেশ indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভেল এলিমেন্টস। এখানে সিম্পল সোলস বলতে ওই সাধুদের কথা বলা হচ্ছে। তো এখানে কি বলতে চাইছে, যে যে সাধুরা পরলোক নিয়ে চিন্তা করেন, যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে চিন্তা করেন, যাদের কাছে মনে হয় যে যদিও বিদেশিরা অত্যাচার করছে, স্বদেশী সংগ্রামীরা স্বাধীনতার জন্য লড়াই করছেন, তাও যেহেতু এরা আধ্যাত্মিক এবং পরলোক চিন্তায় বিশ্বাসী, তাই জন্য তাদের কাছে কি মনে হচ্ছে যে স্বদেশ আর বিদেশ ইনডিস্টিংগুইশেবল, অভিন্ন।
কিন্তু তাই যদি হয় তাহলে তো এরা অনেক বৃহত্তর মনের মানুষ। কিন্তু তাহলে তারা হিন্দু আর মোহামেডানের মধ্যে এরকম দুটো বিরোধী সত্তা দেখছে কেন? তারা তাদের মধ্যে ইউনিটি মানে ঐক্যতা দেখতে পাচ্ছে না কেন? তো এখানে একটি আমরা স্ববিরোধী উক্তি দেখতে পাই এই সাধুদের, যারা কিনা পরলোকের চিন্তা করেন বলে তারা বলছেন যে বিদেশি এবং স্বদেশীর মধ্যে কোনো ডিফারেন্স নেই, অথচ এরাই কিন্তু দুটি সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করছে ধর্মের ভিত্তিতে। The soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for faith. তাদের যুক্তি ছিল যে ধর্মের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এরকম বহু মানুষের রক্তে কিন্তু আমাদের পাঞ্জাবের মাটি ড্রেঞ্চড অর্থাৎ ভিজে গিয়েছিল। এখানে সমসাময়িক একটি ঘটনার কথা বলা হচ্ছে, যেখানে পাঞ্জাবে ধর্ম নিয়ে আর কি রায়েট চলছে। তো সেই ব্যাপারটিকে উল্লেখ করে তারা বলছে যে পাঞ্জাবের মাটিতে লোকে নিজের ধর্ম বিশ্বাসের জন্য কিন্তু প্রাণ পর্যন্ত বিসর্জন করেছেন। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি। অন্তত এখানে যেন স্বামীজি একটু ধর্মীয় গোঁড়ামির বা ধর্মের যে সংকীর্ণতা এগুলো তো মেনে চলুন। এখানে অ্যাটলিস্ট মেনে চলা যায়, কারণ এখানে বলতে অমরনাথ একটি হিন্দুদের ধার্মিক পীঠস্থান, তাই জন্য বলছেন যে এখানে তো অ্যাটলিস্ট স্বামীজি ধর্মীয় গোঁড়ামি বা সংকীর্ণতাগুলোকে মেনে চলতে পারেন। ইন আনসার টু দিস, as became one who was in fact an anachronism of the future. অ্যানাক্রনিজম অফ ফিউচার বলতে কি বোঝাচ্ছে? অ্যানাক্রনিজম অফ ফিউচার মানে যে মানুষটি হয়তো জন্মেছেন অনেক অতীতে, অতীতে মানে তার যে সময় সে জন্মেছে তার চিন্তাধারা কিন্তু সেই সময় থেকে অনেক আগের, অনেক আধুনিক, তাকে বলা হয় অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার। তো কার কথা বলা হচ্ছে? অবশ্যই স্বামীজির কথা বলা হচ্ছে। In answer to this, as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for brethren and drove his principles home to their minds with the greater force and vehemence. তো এখানে কি বলছে যে ইন আনসার টু দিস, ওই যে যখন সাধুরা বলছেন যে আপনি এখানে তো ধর্মীয় সংকীর্ণতা বজায় রাখতে পারেন, তার উত্তরে কিন্তু স্বামীজি কিছু বলছেন না। তিনি কি করছেন? প্র্যাকটিক্যাল কনসেশনস। প্র্যাকটিক্যাল কনসেশন কথাটার মানে, কনসেশন মানে ছাড়। তিনি ব্যবহারিকভাবে কিছু ছাড় দিচ্ছেন, মানে তিনি কিছু বলছেন না। তিনি কিন্তু আর্গিউ করছেন না, ওই সাধুদের সাথে তর্ক করছেন না। কেন তর্ক করছেন না? এটা কিন্তু এই জন্য নয় যে তিনি তার প্রিন্সিপালস মানে উনি যে বিশ্বাস করেন যে নীতিতে, যে ভাবধারায়, তা যে ভুল তা নয়। কিন্তু উনি তখন চুপ করে রয়েছেন, এটা কিন্তু তার ব্রেদরেন মানে এই যে ভ্রাতৃত্ববোধ, এই ভাতৃস্থানীয় যে সাধুরা, তাদের প্রতি কিন্তু ভালোবাসার জন্যই তিনি কিছু বলছেন না। কিন্তু তিনি মনে মনে কি চাইছেন? যে তার এই যে নীতি, তার যে আধুনিক চিন্তাধারা, যে মানুষে মানুষে ভেদাভেদ করতে নেই, সকল ধর্মকেই সম্মান করতে হয়, এই চিন্তাধারা গুলো যেন তাদের মনে খুব দ্রুততার সাথে প্রবেশ করে, এটাই তিনি কেবল চাইছেন। তিনি কিছু বলছেন না তার মানে এটা নয় যে তিনি পিছিয়ে পড়ছেন বা তিনি তার বিশ্বাস থেকে সরে যাচ্ছেন, তা নয়। কিন্তু তিনি যেটা বিশ্বাস করেন সেটাতে আস্থা রেখেও তিনি সাধুদের প্রতি সম্মান জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, তাই জন্য তখন কিছু বলছেন না। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, যখন স্বামীজি ওই সাধুদের সাথে তাদের এই ডিসকাশনস, যে আলোচনাগুলো করছিলেন, তখন দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, ওখানে উপস্থিত কিছু বিদেশিরা কিন্তু একটু অ্যামিউজমেন্ট, মজা করে বা কৌতুকের বশেই কিছু পয়েন্ট আউট করলেন। নোটিং মানে উল্লেখ করা। যেটা নোট করলেন সেটি একটি প্যারাডক্স। প্যারাডক্স কথার মানে হচ্ছে স্ববিরোধী আলোচনা বা স্ববিরোধী কথা। তো দেখে নি একবার কি সেই স্ববিরোধী উক্তি যেটা এই ফরেনাররা ডিসকভার করেছেন। That the Tahsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims. এখানে যে উপস্থিত তহসিলদারের কথা আমরা আগেও জেনেছি, তিনি এবং তার যে অফিসার মানে বাকি যে সহকর্মীরা
এবং তাদের যে সার্ভেন্টরা মানে তাদের সহায়ক বা তাদের যে চাকর বাকররা, তারা কিন্তু সকলেই এই পিলগ্রিমেজের অংশ। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রাটির অংশ। এবং তারা কিন্তু সকলেই মুসলমান। তার মানে তারা মুসলমান হওয়া সত্ত্বেও এই অমরনাথ যাত্রায়, মানে যেটি একটি হিন্দুদের পীঠস্থান, সেখানে যাচ্ছে। এই ব্যাপারটি এই ফরেনারদের কাছে খুব প্যারাডক্সিক্যাল বলে মনে হয়েছে, মানে স্ববিরোধী বলে মনে হয়েছে। And that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival of the shrine. কেভ বলতে আমরা জানি অমরনাথ কেভ, অর্থাৎ অমরনাথ গুহার কথা বলা হচ্ছে। আর শ্রাইন মানে মন্দির। তো এরা বলছে যে এই যথাসময়ে যখন সবাই তীর্থস্থানে পৌঁছে যাবে, তখন কিন্তু এই হিন্দু যাত্রীদের সাথে এই মুসলিম যে তহসিলদার এবং তার যে সঙ্গীরা, তারাও কিন্তু গুহায় প্রবেশ করবে। তখন কিন্তু কোনোরূপ বাধা সৃষ্টি হয় না, অর্থাৎ কেউ কিন্তু তাদের প্রবেশ করতে বারণ করেন না। তো এটি দেখে যারা ফরেনার, ফরেনার বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তির চোখে এই বিষয়টি কিন্তু খুব প্যারাডক্সিক্যাল বা স্ববিরোধী বলে মনে হচ্ছে। মানে একই স্থানে বসে যেখানে সাধুরা ধর্মের নামে ভেদাভেদের কথা বলছেন, সেখানে এই তহসিলদার যখন ওখানে প্রবেশ করবেন অমরনাথ গুহায়, যেটা একটি হিন্দুদের পীঠস্থান, সেখানে কিন্তু কেউ আপত্তি করছে না। এটা দেখে ফরেনাররা অবাক হয়ে যাচ্ছেন। The Tehsildar came afterwards, indeed, with a group of friends, begging formal acceptance by the Swami as disciples, and in this no one seemed to find anything incongruous or surprising. সত্যিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তহসিলদার তার কয়েকজন বন্ধুর সাথে পরবর্তীকালে স্বামীজির কাছে আসছেন, এবং বিধি মানে যথাযথভাবে বিধি ফলো করে, বিধি নিয়ম মেনে তারা কিন্তু স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য আর্জি জানাচ্ছেন। তারা বেগিং মানে এখানে প্রার্থনা করছেন স্বামীজির কাছে যে তারা যেন তাদেরকে শিষ্য হিসেবে গ্রহণ করেন। আর এই বিষয়টিও যেন কারোর কাছে, ওখানে উপস্থিত কারোর কাছেই খুব একটা বিস্ময়কর বা ইনকংগ্রুয়াস মানে অসঙ্গত বলে মনে হচ্ছে না। লিভিং ইসলামাবাদ, উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। ইসলামাবাদ জায়গাটি ত্যাগ করার পর আমরা পথের মধ্যে কোথাও একটি অন্য তীর্থ দলের সাথে মিলিত হলাম। লিভিং ইসলামাবাদ, আমরা লাস্ট ছিলাম ইসলামাবাদে, যেখানে বোটে তারা ছিলেন স্বামী বিবেকানন্দরা, যেখানে তারা অমরনাথ যাত্রার ফাইনাল প্রিপারেশন নিচ্ছিলেন। তো সেই ইসলামাবাদ জায়গাটি ছেড়ে এবার তারা যাত্রা শুরু করেছেন, এবং কোথাও একটি অন্য একটি তীর্থ দলের সাথে তারা মিলিত হলেন। অ্যান্ড এনক্যাম্পড উইথ ইট, এবং সেই তীর্থ দলের সাথেই তারা এক জায়গায় তাঁবুটা নিয়ে থাকলেন। ফর দ্যাট নাইট মানে সেই রাত্রির জন্য, এক রাত্রির জন্য তারা তাঁবুটা নিয়ে ছিলেন। কোথায় ছিলেন? অ্যাট পাওয়ান, এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। যে জায়গাটিতে তারা সেই এক রাতের জন্য ছিলেন তার নাম হচ্ছে পাওয়ান। এবং পাওয়ান তার জায়গাটি কেন ফেমাস? ওখানকার হলি স্প্রিংসের জন্য। আমরা জানি হোলি মানে হচ্ছে পবিত্র, আর স্প্রিংস মানে হচ্ছে প্রস্রবণ। আমরা এখানে স্প্রিংসকে প্রস্রবণও বলতে পারি, বা কোনো নদীর উৎসও বলতে পারি, বা ছোট জলধারাও বলতে পারি। তো এই পবিত্র জলধারার জন্যই কিন্তু পাওয়ান নামক জায়গাটি ফেমাস। I can remember yet the brilliance of lights reflected in the clear black waters of the tank that evening. আমার এখনো মনে আছে যে সেই যে ট্যাঙ্ক মানে জলাশয়, সেই জলাশয়ের জল পরিষ্কার এবং কালো, আর সেই জলের ওপরে আলোর যে প্রতিফলন হচ্ছিল, আলোর যে দীপ্তি ছড়িয়ে পড়ছিল। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন দ্য লিটল গ্রুপ ফ্রম শ্রাইন টু শ্রাইন। থ্রংস মানে ভিড়। তাহলে পিলগ্রিমসদের মানে তীর্থযাত্রীদের যে ভিড়, তারা যে দলে দলে এক মন্দির থেকে, এক শ্রাইন থেকে অন্য মন্দির, অন্য শ্রাইনে যাচ্ছেন, তারা তাদের যে ওই যাত্রাপথের আলো এবং তাদের যে প্রতিচ্ছবি আমরা জলে দেখতে পাচ্ছি, সেটি অত্যাধিক সুন্দর ছিল। যে কারণে আই ক্যান রিমেম্বার, অর্থাৎ আমাদের সিস্টার নিবেদিতার মনে এই দৃশ্যটি
রয়ে গিয়েছে। খানিকটি এরকম দেখতে ছবিটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার জলাশয়ের কালো জলের ওপরে চারপাশের যে আলোর যে প্রতিফলনের ছটা, এবং অন্যান্য যাত্রীরা যে এক মন্দির থেকে অন্য মন্দিরে যাচ্ছে তাদেরও রিফ্লেকশন কিন্তু আমরা জলে দেখতে পাচ্ছি। ছবিটি, সেই রাতের ছবিটি এতই সুন্দর ছিল যে আমাদের সিস্টার নিবেদিতার মনে রয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা এইটুকুই পড়ব, কিন্তু শেষ করার আগে একবার রুটটি, মানে আজকে যতটা পর্যন্ত আমরা পৌঁছালাম অমরনাথ যাত্রার, সেই রুটটা একবার মনে করে নেব। তো আমরা প্রথমে ছিলাম আছাবলে, যেখানে যে একটি জায়গা আছে, আছাবলের একটি জায়গা মোগুল গার্ডেন্স, সেখানে কিন্তু প্রথম স্বামীজি ডিক্লেয়ার করছেন, ঘোষণা করছেন যে তিনি অমরনাথ যাত্রায় যাবেন, এবং তার সাথে অন্যান্য যে ভক্তরা, যে তীর্থযাত্রীরা, এবং তার নিজস্ব নিজের যে কন্যা মানে সিস্টার নিবেদিতাকেও তিনি তার সাথে নেবেন। তাহলে আছাবলেই প্রথম স্বামীজি ডিক্লেয়ার করেন যে তিনি অমরনাথ যাত্রায় যাবেন। তারপরে আমরা চলে আসছি ইসলামাবাদে। ইসলামাবাদের যে নৌকাগুলি, ঘর আছে, থাকার জায়গা আছে, এরকম নৌকাগুলি, সেখানে চলে আসেন আমাদের স্বামী বিবেকানন্দ, এবং এখানেই তাদের অমরনাথ যাত্রার ফাইনাল প্রিপারেশন করা হয়। এবং তার এখানে থাকাকালীনই, ইসলামাবাদে থাকাকালীনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির সাথে অন্যান্য অনেক সাধুদের, অনেক বিদ্বান মানুষদের সাক্ষাৎ হচ্ছে, এবং তারা সারাদিন কিরকম ডিসকাশন করছে, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন, এবং তারা এই জগৎ সম্পর্কে, মানে আমাদের এই পৃথিবীর সমস্যা বা দেশের সমস্যা সম্পর্কে তারা কি মনে করেন, সেগুলো আমরা জানতে পারছি। এখানেই কিন্তু আমরা স্বামীজির ধর্মবিশ্বাসের একটি পরিচয় পাচ্ছি। আমরা দেখেছি, আমরা জানি যে শিকাগো ধর্ম সম্মেলনে তিনি এই কথাটি বলেছিলেন যে সকল ধর্মই, সকল ধর্মকেই আমাদের সম্মান করা উচিত, এবং সেই ভাবধারাই কিন্তু আমরা এখানে একটু দেখতে পাচ্ছি। এবং স্বামীজিকে যে বলা হচ্ছে যে তিনি অ্যানাক্রনিজম অফ ফিউচার, মানে যিনি অতীতে জন্মগ্রহণ করলেও তার ভাবধারা কিন্তু আধুনিক, তো সেরকমই একটি মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ইসলামাবাদ ছেড়ে তারা চলে আসছেন পাভানে। এই পাভান নামক জায়গাটি কেন বিখ্যাত? তার পবিত্র জলধারার জন্য বিখ্যাত, এবং এই পাভান নামক জায়গাতে কিন্তু তারা মাত্র এক রাতই থাকছেন, এবং সেই রাতেই কিন্তু ওই বড় লেকে বা জলাশয়ের ওপরে কালো জল, এবং তার ওপরে যখন চারপাশের আলোর ছটা রিফ্লেক্ট হচ্ছে, এই সুন্দর দৃশ্যটি কিন্তু নিবেদিতা এখানে বর্ণনা করেছেন। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব, এবং বাকি যাত্রাটি আমরা পরের ভিডিওতে পড়ব। তো এই পর্যন্ত কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, বা কেমন লাগলো, সবই তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।